ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা হালকা পাতলা মনে হয় জানি যে প্রিন্ট রিলেটেড কাজের জন্য ইলাস্ট্রেটর হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ডে ফেমাস। এবং ভেক্টর গ্রাফিক্সে যারা কাজ করতে আগ্রহী, মানে ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স মানে হচ্ছে যে ফাইলটা আমরা তৈরি করব, এটা যত বড় ইচ্ছা আমরা যখন তখন ইচ্ছা এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। পিক্সেল রিলেটেড যে প্রবলেমটা ইলাস্ট্রেটরে নাই, এই জন্য ইলাস্ট্রেটরের ফাইলকে আপনার বলা হয় ভেক্টর গ্রাফিক্স। তো এটা নিয়ে আরো বিস্তারিত কথা হবে। তো আমরা প্রথমেই কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখবো। তা দেখতে পাচ্ছি ভার্সন হচ্ছে 2023 যে ভার্সন, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো প্রথমে ইনস্টল করার জন্য এটা কিন্তু জিপ করা ফোল্ডারের মধ্যে আছে। তো আপনারা ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন এবং এই ফোল্ডার ডাবল ক্লিক করবেন। এখানে দুইটা ফাইল আছে, ফোল্ডার আছে। একটার মধ্যে হচ্ছে সফটওয়্যার, আরেকটার মধ্যে হচ্ছে অ্যাক্টিভেশনটা। ঠিক আছে, আমরা সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করি। ফুল ইনস্টল করব না, কারণ অলরেডি এটা ইনস্টল করা আছে। আমি জাস্ট দেখাই দিতেছি কিভাবে ইনস্টল করতে হবে। এই যে সেটআপ, এই সেটআপে ডাবল ক্লিক করবেন। একটু সময় লাগবে, হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে 5-7 মিনিট 10 মিনিট সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 20-25 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, তো আশঙ্কা উড়ায় দেওয়া যায় না। তো ওইটুকু সময় দিতে হবে আপনাদেরকে। এখন ওই সময়টাতে যদি আপনারা নেট ব্রাউজ করেন, যে সময় পাস হচ্ছে না, আমি একটু বসে বসে টাইপিং করি, বসে বসে ইন্টারনেট ব্রাউজিং করি, করলে আপনি আরেকটা পিসি দিয়ে করেন, এটাতে করিয়েন না। এটাতে করলে আরও লেট হবে। তো এইটুকু আসার পরে আপনার কাজ কি বুঝতেই পারছেন। এই কন্টিনিউ দিয়ে বসে থাকা, আর কোনো কাজ নাই। নেক্সট, আই অ্যাকসেপ্ট, ইয়েস নো, কিচ্ছু আসবে না। বুঝতে পারছেন। তো এটা যখন কাজ ইনস্টলেশনের কাজ শেষ হবে, ফিনিশ হবে, আপনি নিজে বুঝতে পারবেন। তো এরপরে কাজ কি, এরপরে কাজটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে। এরপরে কাজ হচ্ছে অ্যাক্টিভ করা। তো আবারও সেম ফোল্ডারটাতে আমি ঢুকতেছি। এর মধ্যে দেখতে পাচ্ছিলেন আপনারা যে একটা হচ্ছে সেটআপ, একটা হচ্ছে প্যাচ। তো প্যাচের মধ্যে ঢুকে পড়লাম। এখানে একটা ছোট্ট ফাইল আছে প্যাচের। তো ইয়েস, এখানে প্যাচে আপনি কি করবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সে ডিরেক্টরি থেকে, মানে কোথায় কোথায় ফাইলটা আছে, মানে অ্যাক্টিভ করার জন্য ওই ফাইলগুলোর লোকেশন সে খুঁজে বের করবে। তো খুঁজে বের করার পরে আপনি দেখবেন যে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করা আছে সবগুলোই সেই লোকেশন ট্র্যাক করবে। এই যে দেখেন অলরেডি দেখতে পাচ্ছি ট্র্যাক হয়েছে। তো এখন আপনার কাজ কি, প্যাচ করা। এই প্যাচে চাপ দিলে সাথে সাথে কি হবে, সবগুলো এই যে টিকমার্ক আস্তে আস্তে উঠতে থাকবে। তো একটু সময় লাগে, এক্ষেত্রে সময় দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, সফটওয়্যারের এই হয়তো পাইরেটেড সফটওয়্যার, টুকটাক প্রবলেম হবে, এটা মেনে নিতে হবে। আর যদি মনে করেন মানতে চাচ্ছেন না, তাহলে বুঝতেই পারছেন, খরচা করতে হবে, আরাম করে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো এই ছিল কথাবার্তা। আর এটা এক্সিট করতে যে অনেকে সমস্যা হইতে পারে, এই জন্য আমি পরামর্শ দিব, এটা ইনস্টল যখন প্যাচিংটা শেষ হবে, তখন আপনি এখানে রাইট ক্লিক করে ক্লোজ করে ফেলেন এইভাবে। ক্লিয়ার? আশা করি সবাই ইনস্টল করতে পারবেন। নেক্সট ক্লাসে এসে কেউ বলবেন না যাদের পিসি আছে ইনস্টল করতে পারেন নাই, কারণ আমি আজকে সফটওয়্যারটা দিয়ে দিব। এবং এটা যদি প্যাচ নাও করতে পারেন, মিনিমাম 7 দিন ট্রায়াল ভার্সন হিসেবে ব্যবহার করা যায়। তো অন্তত পক্ষে আগামী ক্লাসে অন্তত কাজ নিয়ে আসতে পারবেন, এটুকু আমি জানি। আপনি এই দোহাই দিয়েন না যে আমি ইনস্টল করতে পারছি না, অ্যাক্টিভ করতে পারছি না। 100% ইনস্টল করতে পারবেন, হয়তোবা অ্যাক্টিভ করতে পারবেন না। যদি না পারেন আর কি, আমি তো দেখাই দিলাম। এরপরেও না পারলে অন্তত 7 দিন আপনি কাজ করতে পারবেন, এইটুকু ট্রায়াল হিসেবে আপনাকে সে সুযোগ দিবে। আর একটা কথা হচ্ছে, যারা মনে করেন যে না আমি ইনস্টলই করতে পারছি না, আমার কি উপায় হবে, তাহলে আপনার উপায় হচ্ছে আগামীকালকেই আপনাকে মেশিনপত্র নিয়ে এসে হাজির হতে হবে। আবার মনে করেন না তার টার সব কিছু নিয়ে আসবেন, শুধু ডেস্কটপ হলে বডিটা মানে সিপিইউটা, আর ল্যাপটপ হলে, বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, এখন আমি আপনাদের প্রথমে সফটওয়্যারটা আগে পেনড্রাইভে সেন্ড করি। এখানে আপনাদের ছোট্ট একটা দায়িত্ব আজকের ক্লাসে, আমি যখন সেন্ড, মানে এখানে যখন পেনড্রাইভে শেষ হবে আর কি, হ্যাঁ, সেন্ড করা একটু খেয়াল রাখবেন টাস্ক বারের মধ্যে যে সেন্ড করা শেষ হয়েছে কিনা। তাহলে আপনি আবার নতুন করে ক্লাসটা একটু পজ দিয়ে বাকিগুলো তো আবার দিতে থাকবো আর কি। তো একটু সময় লাগবে যাইতে, তো সেজন্যই আমি অগ্রিম দিয়ে দিতেছি। এই 4টাতে দিলাম, হ্যাঁ, যাইতে থাক। আপনারটা কি 32 বিট? 32 বিট তো কাজ করে না। তো আপনি উইন্ডোজটা আপডেট দিয়ে দেন। আমি আপনার ওই দিন পরামর্শ দিলাম না ওই ক্লাসে, আপনি দয়া করে র্যামটা একটু বাড়ান, যেটা হচ্ছে 8 জিবি করেন, আর একটা এসএসডি
ইনক্লুড করেন। এসএসডি আর র্যাম যখন ইনক্লুড করবেন, আপনার উইন্ডোজ তখন যখন ইনস্টল করবেন তখন 64 বিটটা দিয়ে দিন, তাহলেই হবে। ঠিক আছে, একটু আপডেট করলে আমার মনে হয় আপনি একটু চালাইতে পারবেন আর কি। আর আপডেট ভার্সনে কেন গেলাম, কারণ হচ্ছে যে আমাদের কিছু ফিচার আছে যেগুলোর জন্য আমরা যাইতে বাধ্য হয়েছি। এবং এখানে 4 GB র্যাম হলেও যদি আপনি উইন্ডোজ মানে 10 ব্যবহার করতে পারেন, এখন তো এসএসডি নাই এমন কারো পিসি নাই, যদি কেউ কারো থাকে তাহলে একটু কষ্ট হবে। আর এসএসডি আছে যে কারো পিসিতে র্যাম কম হলেও ইলাস্ট্রেটর আপডেট ভার্সন হলো বিন্দাস চলবে, সমস্যা হবে না। ওই ফটোশপটাই হচ্ছে সমস্যা আর কি। এই ফটোশপ আপডেটে গেলেই হচ্ছে পিসি ল্যাগ করবে, এই করবে, বিভিন্ন ধরনের প্রবলেমে ফেলবে আর কি। ঠিক আছে, প্যান ড্রাইভ তো 5টা সেন্ড করলাম, 4টার মধ্যে 4টা নাই, খেয়াল করিবেন তো। এগুলো যাক, তারপরে কথা বলি আর কি। ঠিক আছে, আপনারা এই জায়গাটাতে একটু নজর রাখেন। শেষ হলে আমার বললেন, আমি ক্লাস পজ দিয়ে তারপরে আবার কি করব, শুরু করব। তো চলে আসছি আমাদের আজকের মূল ক্লাসে। আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং এটা মোটামুটি যথেষ্ট আপডেট ভার্সন। তো ভার্সন আপডেট বললে যে অনেক আপডেট কাজ শিখবেন ব্যাপারটা এরকম না। আপডেটে বেশ কিছু ফিচার আছে যেটা আমাকে অনেক বেশি কাজে হেল্প করে, এই জন্যই করা। আসলে যারা অনেক আগের মানে গ্রাফিক্স নিয়ে কাজ করে, তারা যে আপডেট ভার্সন ব্যবহার করে নাই তাই বলে কি আপডেট ডিজাইন করতে পারবে না? ডিজাইনটা পুরোপুরি হচ্ছে আপনার হাতে। আপনি আপডেট ভার্সন ব্যবহার করেন আর ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন, কারণ ডিজাইন ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার মাথা থেকে আসবে। আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবেই হবে। ভার্সন আপনাকে হয়তো সহযোগিতা করতে পারে, ঠিক আছে, কিছু সুবিধা দিতে পারে, ডিজাইনকে সুন্দর করতে পারে না। ডিজাইন সৌন্দর্য হচ্ছে সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, সেটা আপনি যে কোনো ভার্সনে করেন। তো যাই হোক, আমরা প্রথমে ইন্টারফেস সম্পর্কে জানবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা ঠিক ফটোশপের মতো না, কারণ ফটোশপটা আপনারা জানেন যে অনেক আগের ভার্সন ছিল বলে একরকম ছিল। আবারও শুরু করতেছি। তো ইলাস্ট্রেটর প্রথমে ইন্টারফেস সম্পর্কে আমরা জানতে চাই। রিসেন্ট কোনো কাজ যদি ইলাস্ট্রেটরে আমরা করে থাকি, বিশেষ করে এই ভার্সনটাতে, এখানে রিসেন্ট ওয়ার্ক আকারে যে ফাইলগুলো আছে সেটা দেখায়। আর বাম পাশে দেখতে পাচ্ছেন যে নিউ এবং ওপেন, এখানে ফাইল নেওয়ার জন্য এখানে একটা অপশন দিচ্ছে, যেটা আপনি নিতে পারবেন। আর এখানে বেশ কিছু কমন সাইজ যেগুলা সচরাচর নেওয়া হয়, এখানে একটা লিস্ট আকারে দিতেছে তারা, তো এখান থেকে আমরা নিতে পারবো। আর কিবোর্ডের মাধ্যমে নিলেই সবচেয়ে বেস্ট হবে, যে কন্ট্রোল এন সবসময় আমরা নেই, এবং এই কমান্ড সম্পর্কে আমরা জানি, কন্ট্রোল এন। তো একই উইন্ডো আসতেছে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের পপুলার বেশ কিছু সাইজ দেখতে পাচ্ছি, যেগুলো সবচেয়ে বেশি নিতে হয় আমাদেরকে। তা আমরা যেহেতু ইলাস্ট্রেটরে আমরা প্রিন্ট রিলেটেড কাজের জন্য আসছি, তো প্রিন্ট টাইপের কোনো একটা পেজ নিলে সবচেয়ে বেস্ট হবে। যদিও অন্য কোনো সাইজ নিলেও এখন কোনো প্রবলেম নেই, কারণ আমরা এখন কোনো প্রফেশনাল কোনো কাজ করতেছি না। ঠিক আছে, তো আমরা আপাতত প্রিন্ট, এবং এখানে পেপার দুইটা আমাদের পরিচিত দুইটা পেপার, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে A4, এই দুইটা যে কোনো একটা নেই। আর হচ্ছে পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে সেটা আমরা এখানে ডিসাইড করতে পারি, যে পেপারটা আসবে। আর অবশ্যই ইঞ্চিটা আছে কিনা খেয়াল রাখবো, কারণ প্রিন্ট রিলেটেড বেশিরভাগ কাজই হয় ইঞ্চিতে। আর এই মুহূর্তে ব্লিড এরিয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের তো ওই যে বললাম শুরুতে কোনো প্রফেশনাল কোনো কাজ নাই, এই জন্য আমরা এটা নিয়ে কথা বলতেছি না। আর বাকি সেটিংস তো ঠিকই আছে। কালার মোড তো সবাই জানেন যে প্রিন্ট রিলেটেড যে কোনো কাজের জন্য সিএমওয়াই কে কালার মোডটাই হচ্ছে পপুলার। এখন আমরা কি করতে পারি, ওকে, এখানে তো ওকে নাই, তখন ওকে ছিল, এখানে হচ্ছে ক্রিয়েট, এই আর কি। তো এই হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেসটা দেখে হঠাৎ করে দেখলে অবাক হওয়ার কিছু নাই, কারণ ইন্টারফেসটা অনেকটা ফটোশপের মতোই। এখানে ডান দিকে যে বারগুলো দেখতেছেন এটার নাম হচ্ছে প্যানেল, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন টুলস বার, এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটার নাম ছিল অপশন বার। বাট ইলাস্ট্রেটরে আসার পর এটার নাম পরিবর্তন হয়ে গেছে, এটার নাম হবে কন্ট্রোল বার। ঠিক আছে, যদি না থাকে এখানে আপনি আনতেও পারবেন, কোনো অসুবিধা নেই। একটা ছোট্ট বিষয় ইলাস্ট্রেটরে এসে আপনারা সাফার করবেন, সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম ইলাস্ট্রেটরে ওপেন করবেন তারা এই সবগুলো টুল পাবেন না। ইলাস্ট্রেটরে দুইটা ফিচারে এই টুলগুলো দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো আমরা অ্যাডভান্স অলরেডি ওপেন করে রাখছি, কিন্তু আপনারা কিভাবে অ্যাডভান্স করবেন, এই যে নিচের দিকে 3 ডট নামে একটা অপশন আছে দেখছেন, এখানে ক্লিক করে একদম রাইট টপ কর্নারে চলে যান। এখানে দুইটা অপশন আপনাদের বলছিলাম না, বেসিক আর হচ্ছে অ্যাডভান্স। তো বেসিকটাতে হচ্ছে অনেকগুলো টুল কম থাকে, হিডেন থাকে, তো এরকম প্রবলেম অনেক সময় হয়। তো এই জন্য আমাদের সবগুলো টুলই লাগে, আমরা কি করি সবসময় অ্যাডভান্সটা নিয়ে থাকি। আর যাদের স্ক্রিন অনেক বড় তারা হয়তো একটা কলামে পছন্দ করতে পারেন, কিন্তু আমাদের একটা কলামে সবগুলো আসে না, এই জন্য দুইটা কলাম করে রাখছি।
আর ইন্টারফেসের একদম প্রথম বিষয় হচ্ছে, এখানে আমরা অলরেডি কথা বলছি, এটা নাম কি বললাম, প্যানেল। আর প্যানেলগুলোর মধ্যে যদি কোনো প্যানেল আমাদের প্রয়োজন হয় কোত্থেকে আনতে হবে ভালোই জানেন, কোত্থেকে, উইন্ডো থেকে আমরা যে কোনো ধরনের প্যানেল যদি প্রয়োজন হয়, আপনি যদি জানেন যে এই প্যানেলটা আপনার লাগবে, আপনি নিয়ে আসলেন। ধরেন আপনার প্যানেল লাগবে ব্রাশ প্যানেল, ফটোশপে তো করছি, তাহলে এখানে যদি ব্রাশ প্যানেল লাগে আপনি আনবেন, তো ব্রাশ প্যানেল কই আছে, এই যে ব্রাশ প্যানেল চলে আসছে, কাজ না থাকলে বন্ধ করে রাখেন, বুঝতে পারছেন, এইভাবে আর কি। তো আরো কথা বলবো বিস্তারিত, তো আজকে যেহেতু আমাদের পরিচিতি ক্লাস, তো আমরা এটার সাথে একটু পরিচিত হই। তো যেমন আমরা ইলাস্ট্রেটরে সব সময় হ্যান্ড টুলের মাধ্যমে পেজকে এদিক ওদিক করতে পারি, যেটাকে বলে মুভ করা। তো স্পেস বার ধরলে এরকম হাতের মতো আসে, আর এই ক্ষেত্রে মাউস চেপে ধরে আপনি পেজটাকে ডানে বায়ে উপরে নিচে করতে পারবেন, বুঝতে পারছেন। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে এই বিশাল জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস। আর ওই যে আপনি অ্যাফোর চুজ করছেন, লেটার চুজ করবেন, এটাই হচ্ছে সাদা জায়গাটা, এটাকে বলে আর্টবোর্ড। ফটোশপে কিন্তু এটা ছিল না, ফটোশপে হচ্ছে জুম ইন আউট করলে পেজ বড় হবে, ছোট হইতো, কিন্তু আমরা যে ওয়ার্ক স্পেস আলাদা বা আপনার পেজের বাইরে গিয়ে কাজ করা সেটা করতে পারতাম না। ইলাস্ট্রেটরে কিন্তু আপনি এখানেও কাজ করতে পারবেন, এখানেও করতে পারবেন, এটার ভিতরেও করতে পারবেন, ওই মঞ্চে এসে এখানেও করবেন, না ভালো লাগে না এখানে করবো, না এখানে একা একা করবো, করেন না, অসুবিধা নেই, বিশাল ওয়ার্ক স্পেস, কত কাজ করবেন। তবে এটা করিয়েন না জুম কমাই দিয়ে পুরোটা মধ্যে একটা করবো, স্যার তো বলছে অনেক কাজ করবো, কই আর তো জায়গা নেই, এত বড় করে করলে কেমনে হবে, একটু জুম টুম দেন, তারপরে আরাম করে করেন। আবার প্রশ্ন, জুম করলে তো এখানে ছোট করলে তো দেখতে পাই না, তা জুম বড় করে করেন, এখন তো দেখতেছেন। ইলাস্ট্রেটরে কয় পার্সেন্ট জুম দেওয়া যায় জানেন, 64, এখানে 1000%, 64,000% জুম দেওয়া যায়, সর্বোচ্চ জুম আর কি। আপনি দেখেন এত বড় জুম দেওয়ার পরেও কিন্তু কোনো পিক্সেল প্রবলেম নেই। তাহলে এত জুম দিয়ে আপনি কাজ করতে পারছেন, যেখানে এত বড় করে ড্র করার কি আছে। এই জন্য আশা করবো আপনারা 110% এরকম জুমে আশেপাশে থাকবেন, তাহলে আপনি কাজ করে আরাম পাবেন। ওই একেবারে জুম কমাই দিয়ে পুরোটার মধ্যে একটা বিশাল, এবং এটার মধ্যে আপনার হয় না গিয়ে বাইরে কাজ করা শুরু করছেন কেন, মনে থাকবে, আশা করি মনে থাকবে। এবার কথা হচ্ছে, বাইরে কাজ করলে কি আমরা প্রিন্ট করতে পারবো, কন্ট্রোল পি দিয়ে দেখি তো, না, না, আর ভেতরে রাখি তো একটা, পারবো, হ্যাঁ নিশ্চয়ই, বাইরে রাখলে পারবো না, আপাতত পারবো না, কিন্তু আসলে বাইরে রাখলেও পারবো, পরে এখানে রাখলেও পারবো। ইলাস্ট্রেটর ওয়ার্ক স্পেসের ভিতরে যে জায়গায় রাখি সেই জায়গা থেকে প্রিন্ট করতে পারবো। ওয়ার্ক স্পেসটা দেওয়া হয়েছে যেন আপনি একটু রিল্যাক্সে ছড়ায় ছিটে কাজ করতে পারেন, বুঝতে পারছেন, মানে কোনো সীমানা বাধা নাই যে এইটুকুর মধ্যে করতে হবে। এটুকুর মধ্যে আপনি হয়তো প্রিন্টের জন্য রেডি করতে পারেন, কিন্তু আপনি কাজ করতে পারেন এটার মধ্যে, ঠিক আছে। আর একটা কথা তো আপনার বলে রাখছি, অল টাইম ইলাস্ট্রেটরে কি স্পেস বার দিয়ে আপনি পেজটাকে মুভ করতে পারেন। তবে ইলাস্ট্রেটরে আসলে দেখা যায় অনেক স্টুডেন্টদের মধ্যে, আমি তো আসলে সরাসরি আপনাদের প্র্যাকটিস করার কাজ দেখার সৌভাগ্য হয় না, তো আপনারা বেশিরভাগ বাসায় করেন, অনেক সময় আমাদের এখানে করেন, তো সরাসরি যদি দেখা হয় না, মাঝে মধ্যে অনেক স্টুডেন্টদেরকে দেখি ইলাস্ট্রেটরে এসে পেজ মুভিং এর বেলায় এরকম করে। এটা সম্পূর্ণ নিষেধ, কেউ যদি মুভিং এর জন্য এটা করছেন, আপনি নিজে থেকে নিজের মানে সামনে লিখে রাখেন, আপনি ইলাস্ট্রেটরে কোনোদিন সুপার ফাস্ট কাজ করতে পারবেন না, লিখে রাখেন, যদি কেউ এরকম করছে, অগ্রিম বলে রাখলাম, ঠিক আছে। এটা একেবারে সৌন্দর্যটাই নষ্ট করে ফেলে, কাজের যে সৌন্দর্যটা, একজন কাজ আপনার বসে আছে দেখলো, এটা দেখার মধ্যে একটা শান্তি আছে কিন্তু। যেমন আপনার একটা কোনো ভিডিও দেখলে যেরকম এন্টারটেইন হই, যারা গ্রাফিক্সের কাজ জানেন এবং যারা গ্রাফিক্স কাজ কাজ পছন্দ করে, ওনারা যদি পাশে বসে আপনার কাজ দেখার জন্য, উনি খুবই বোরিং ফিল করবে যে এটা আপনি কি করতেছেন। এটা কি এমএস ওয়ার্ডের ফাইল আপনি পাইছেন যে স্লাইডিং করে একবার নিচে যাবেন উপরে আসবেন, এমএস ওয়ার্ডে যাইতে হয়, বাধ্য হয় আমরা যাইতে, অপশন নেই, বলেন কি কথা বলতে নিছিলাম বলেন। আবারও মনে করাই দিতেছি, পেজ মুভিং এর জন্য স্পেস বার এবং ক্লিকের মাধ্যমে করবেন, দয়া করে এটা কেউ করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এটা একেবারে মনে করেন মান সম্মানের টান দেওয়ার মতো অবস্থা, যে আপনি প্রফেশনাল হওয়ার পথে আপনি করতেছেন স্ক্রলিং, এটা কোনোভাবে যায় না। আপনি অবশ্যই বাঁ হাতে স্পেস ধরবেন আর ডান হাতে মাউস ক্লিকের মাধ্যমে এই মুভিংটা করবেন, যেদিকে মন চায় ওদিকে যান, কোনো অসুবিধা নেই। তাই বলে স্ক্রল করা যাবে না, যদি স্ক্রল করছেন একবার হয়তো আপনি নিজেকে নিজে কনসিডার করবেন যে করে ফেলাইছে আর না, কিন্তু আরেকবার যখন করবেন তখন মনে রাখবেন যে ওই প্রফেশনাল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এটা, পারবেন না।
ঠিক আছে? কারণ আমাদের কাজ শুধু কাজ করলে হবে না, যে অমুকে কাজ জানে তমুকে কাজ জানে, কে সুপার ফাস্ট কাজ জানে উনাকে ধরে না, সুপার ফাস্ট কাজ করতে হবে, তাইলে কি আপনি কাজ করে আনন্দ পাবেন, কাজ করতে পারবেন অনেক বেশি। আর যখন আপনি সুপার ফাস্ট কাজ করতে পারবেন না, এই কাজ করে শান্তি নেই। দেখবেন যে কাজ করলেই বোরিং লাগে, কাজ করলে ঘুম পায়, কাজ করলেই মানে ভালো লাগে না কাজ করতে, কাজ করলে মানে বিভিন্ন কাজ আসে। যখন আপনি কাজে মানে এনজয় করবেন তখন দেখবেন যে কাজ করতে ইচ্ছা করতেছে। তো এটা হচ্ছে কাজের একটা ধরন আর কি। তো আশা করবো আপনারা এই জিনিসটা খুব মেনটেন করবেন। আর একটা কথা হচ্ছে, আমরা এখন কম্পেয়ার করব কিছুটা ইলাস্ট্রেটরের কিছু কিছু টুলসের ব্যাপারে। যেমন ধরেন, আমরা কাজ শেষে আমরা কোন টুলে থাকতাম ফটোশপে? মুভ টুলে। ইলাস্ট্রেটরেও আমরা কাজ শেষে মুভ টুলেই থাকবো, ভি, শর্টকাটটা সেম, কিন্তু নাম পরিবর্তন। এটার নাম কি হয়েছে এখন? সিলেকশন টুল। এখন আপনি যদি বলতে যে মুভ টুল বলেন, কোনো অসুবিধা হবে এখানে? আর কেউ শুনতেছে? আমরা ওই ঠিক টুলটা নিলেই হয়েছে। তার মানে আমি যদি বলি এটা ধরেন, তার মানে আমাকে কিবোর্ডে ভি প্রেস করতে হবে, মানে সিলেকশন টুল ক্লিক করলে ধরবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, ইলাস্ট্রেটরে কিন্তু ফটোশপের মতো না যে ফটোশপে প্রথম আমরা লেয়ার নিয়ে কাজ করছি এবং পরে এসে শেপ লেয়ার। এখানে অল টাইম শেপ লেয়ার, এখানে কোনো লেয়ার আলাদা আছে আলাদা মার্জ করতে হবে এমন কোনো কিছুই নেই। আপাতত ধরে নিন লেয়ারই নেই, যদিও লেয়ার ব্যাপারটা আছে, পরে কথা হবে, ধরে নিন লেয়ার নেই। তার মানে আপনি যখন ইচ্ছা তখন অবজেক্ট ধরতে পারবেন, যখন ইচ্ছা তখন আপনি মুভ করতে পারবেন। কিন্তু আরেকটা মজার বিষয় খেয়াল করেন, যে আপনি ফটোশপে যখন বড় ছোট করতেন কন্ট্রোল টি দিতে হতো। যারা এমএস ওয়ার্ড ভালো জানেন, ইলাস্ট্রেটরে আমি আশা করি অনেক ভালো করবেন, কারণ ইলাস্ট্রেটর অনেকটা লাইক এমএস ওয়ার্ডের মতো। এমএস ওয়ার্ডে কোনো একটা অবজেক্টে যখন আমরা ধরতাম বা ধরি, তখন কি হয়, এই বাউন্ডিং বক্স চলে আসে এবং ওইটাতে টান দিয়ে ধরে বড় ছোট করার মাধ্যমে ইজিলি বড় ছোট করতে পারি, কিন্তু ফটোশপে সেটা পারতাম না। এটার জন্য একটা কমান্ড দিতে হইতো, কন্ট্রোল শিফট নাই, অনলি কন্ট্রোল টি। ঠিক আছে, এটা আমরা দেই কিন্তু মনে থাকে না আর কি। কিন্তু এই যে এখানে কন্ট্রোল টি কোনো ব্যাপার নেই, অল টাইম এটা অ্যাক্টিভ থাকে বাউন্ডিং বক্স। কাজ শেষে আবার কিন্তু একটা এন্টার দিতে হইতো, মনে আছে আপনাদের? করতে হবে না, জাস্ট বাইরে ক্লিক। আবার বড় করতে ইচ্ছা করতেছে, করলেন, কাজ শেষ, বাইরে ক্লিক। আর আমরা অল টাইম ফোন টুলে থাকবো, সিলেকশন টুলে, যেটা আমরা ফটোশপ ভাষায় মুভ টুল বলি, কিন্তু কমান্ড কিন্তু ওইটাই, ভি। তাহলে আমরা যারা ফটোশপ শিখছি ভি, বা আমরা ইলাস্ট্রেটর থেকে যদি ফটোশপে যাই, তাহলে কমান্ড তো সেম। তার মানে খুব বেশি কঠিন লাগবে না। ঠিক আছে, নতুন মনেই হচ্ছে না। আরেকটা টুল আছে ঠিক তার সাথে, এটা দেখতে একই রকম, কিন্তু এটার নাম পরিবর্তন, এটার নাম হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে এ। আপনাদের কাছে খুব রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি ইলাস্ট্রেটরে ওই খুব স্পিডে কাজ করার ফিউচার প্ল্যান রাখেন, যে আমি খুব গতিতে কাজ করতে চাই, তাইলে আপনাকে এই সিলেকশন টুলটা কিবোর্ডে নেওয়ার অভ্যাস করতে হবে, অবশ্যই কিবোর্ডে নিতে হবে। এই কিবোর্ডের শর্টকাটটা যদি কখনো এরকম হয় যে আমার ডিরেক্ট সিলেকশন টুল লাগবে, আপনি চলে গেছেন এখানে, আর এখন মাত্র ক্লিক দেওয়া বাকি, কিন্তু এখন মনে পড়ে গেছে আরে এটা তো কিবোর্ডে নিতে হবে, দয়া করে তখনও আপনি ক্লিক না দিয়ে কিবোর্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেন। তো ডিরেক্ট সিলেকশন টুল এ চাপ দিলে কি হয় জানেন? অবজেক্ট সিলেক্ট করার পরে যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চাপ দিই, এই অবজেক্টের যে বাউন্ডিং বক্সের যে ভরাট অংশটা মানে ছোট হয়ে আসবে, এবং চারটা চারটা আটটা আছে, চারটা হবে। এই যে দেখেন, আমরা ফটোশপে দেখছি এটা, বাউন্ডিং বক্সের কথা যখন হয়েছিল তখন আপনারা দেখছি। যদি ভুলে যান নতুন করে আবার মনে করেন, ঠিক আছে? সেটা কি, সিলেকশন টুলে যখন সিলেক্ট করি বাউন্ডিং বক্সটাকে আটটা, চারটা কর্নারে চারটা বড় ছোট করা যায়, আবার মাঝখানে আসতে চারটা, সব দিক থেকে বড় ছোট করা যায়, এটুকু তো সবাই জানেন। যখনই আমরা কিবোর্ডে এ চাপ দিই, মানে ডিরেক্ট সিলেকশন টুল, তখন এই বাউন্ডিং বক্সের নাম পরিবর্তন হয়, এটার নাম হয় অ্যাঙ্কর পয়েন্ট, এবং প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি কাজ করতে পারবেন। যেমন আপনি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে না ধরে ওই রেডিয়াস ধরে টান দেন, এই যে রাউন্ড রেডিয়াস ধরে টান দিন, তাহলে সবগুলো কর্নার আস্তে করে রাউন্ড হবে। আবার আপনি চাইলে সেটা কমাতে পারবেন। প্রশ্ন হচ্ছে, একটা কর্নার শুধু কমাতে চাই, এখনই আপনার ডিরেক্ট সিলেকশন টুলের প্রয়োজন। ওই কর্নারটা আপনাকে টাচ করে কনফার্ম করতে হবে, শুধু ওই কর্নারটাই হবে। ওই কর্নারটা টাচ করে কনফার্ম করতে হবে, শুধু ওই কর্নারটাই হবে। আবার যদি বলেন যে দুইটা কর্নার একসাথে হবে, তাহলে এভাবে দুইটা কর্নারকে টাচ করতে হবে, দুইটা কর্নারই হবে। আবার যদি প্রশ্ন করেন এই কর্নারটা হবে এবং এই কর্নারটা হবে, দুই শেপের দুই কর্নার একসাথে হবে। এবং যদি এমন হয় যে একই শেপের আড়াআড়িভাবে দুই কর্নার হবে, তো ডিরেক্ট সিলেকশন টুলে এই কর্নার শিফট ধরে এই কর্নার শিফট ছাড়ার পরে টান দিয়ে দেখেন দুইটা হচ্ছে। আরও একটা মজার বিষয় হচ্ছে, সব কিছু শেষ করার পরে এসে মনে করলেন যে আরে এটা এত রাউন্ড হয়েছে, লাগবে না, এই যে দেখেন ডাকতেছে, না চাইলে কমাতে পারবেন, একদম মাইনাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এই কর্নারটা লাগবে, তো ডিরেক্ট সিলেকশন টুল। আবার এটা লাগবে একটু বেশি, ডিরেক্ট সিলেকশন টুল।
এটা লাগবে আরেকটু ডিরেক্ট সিলেকশন টুল, বা এটা একটু আরো বেশি লাগবে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো রেক্টাঙ্গুলার শেপ আপনি চাইলে এরকম রেডিয়াস দিয়ে রাউন্ড কম বেশি করতে পারবেন, মনে থাকবে। এবার আমরা শেপের কালারের ব্যাপারটাতে আসি। ফটোশপে এইটার নাম ছিল সেট ফরগ্রাউন্ড কালার এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার। ইলাস্ট্রেটরে এটার নাম পরিবর্তন, এটার নাম হচ্ছে অনলি ফিল। অনলি ফিল, স্ট্রোক হচ্ছে নিচেরটা, ঠিক আছে। এটা দুইটা নাম দিছে একসাথে, ফিল এন্ড স্ট্রোক। উপরটা হচ্ছে ফিল, নিচেরটা হচ্ছে স্ট্রোক। একটা শেপ যখন ড্র করা হয়, এখানে আবার বলতেছি, খেয়াল করে দেখেন, রেক্টাঙ্গুলার টুলে যখন আপনি একটা শেপ ড্র করেন, ফিল কালারে যে কালারটা আছে সেটা ফিলে আসে, স্ট্রোক কালারে যে কালারটা আসে সেটা স্ট্রোকে আসছে, কিন্তু আপনারা দেখতেছেন না? এখন দেখছেন? আছে, উনি আছে, একেবারে অল্প থাকার কারণে দেখা যাচ্ছিল না। তো আমরা যদি মনে করি যে স্ট্রোক কালারটা চেঞ্জ করব, তার আগে স্ট্রোকটা একটু মোটা করেন না, এখান থেকে একটু মোটা করেন। হ্যাঁ, একটু মোটা করলাম, হ্যাঁ, দেখতে সুবিধা হবে। ওকে, এখন কোনটা উপরে আছে, উপরে কোনটা আছে? ফিল। এখন আপনি কি এখান থেকে কালার নেওয়ার চেষ্টা করতেছেন, ফিলই তো চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকেও নেওয়া যায়। আবার ফটোশপে যখন আমরা কালার নিতাম, ডাবল ক্লিক করে কালার বাছাই করে, মনে আছে আপনাদের? কালার নিয়ে ওকে করতাম, কালার আসতো। তো আমার ব্যক্তিগত একটা পরামর্শ আপনাদের প্রতি, আপনারা ইলাস্ট্রেটরে শেপে এইভাবে কখনোই কালার নেবেন না। এইভাবে ডাবল ক্লিক করে কালার নেওয়াটা আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্টের। ফটোশপে অনেক কষ্ট করে আমরা কালার নিছি, কালার নেওয়া, চুজ করা, তারপরে ওকে দিয়ে বের হয়ে আসা, তারপরে ফিল হয়। এভাবে কখনো আপনি নেবেন না, আমার রিকোয়েস্ট থাকবে। তাহলে কিভাবে নেবেন? হয় আপনি এভাবে নেন, এখানে চুজ করতে হয় না, ওকে করে বের হয়ে আসতে হয় না। এক নম্বর পরামর্শ এটা। দুই নম্বর পরামর্শ হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কিভাবে নেন, আমি আসলে এখান থেকেও নেই না, এখান থেকেও নেই না, আমি সবসময় নেই এখান থেকে। যাদের এই প্যানেলটা আসে না, তারা প্যানেলটা খুঁজে বের করেন কোথায় আছে কালার প্যানেল। এবং যাদের এই প্যানেলটা পূর্ণ প্যানেল পান না, মানে শো করতেছে না, তাহলে তারা এখান থেকে ফুল বের করে নেবেন, তারপরে এখান থেকে ধরে টান দিয়ে এটাকে বড় করে নেবেন, খুব ফাস্ট আপনি রং নিতে পারবেন। এখন তো আমরা নতুন, আমাদের আর কালার কোড কি, তাই না? আমরা তো নতুন, এখন আমরা উল্টাপাল্টা কালার কোড নিব, এই করব সেই করব, পরে আস্তে 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 সবাই আবার কন্ট্রোলে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ইচ্ছা মতো কালার আপনারা নেন, কোনো অসুবিধা নেই। এখন বারবার কি পরিবর্তন হচ্ছে? ফিল কালারটা। এখন আপনি যদি মনে করেন স্ট্রোক কালারটার পরিবর্তন করবেন, যেটা এমএস ওয়ার্ডের ভাষায় কি বলে আউটলাইন, তাই না, বর্ডার, এরকম অনেকে বলে, কিন্তু গ্রাফিক্সের ভাষা হচ্ছে স্ট্রোক। তাই স্ট্রোকের কালার পরিবর্তনের জন্য আপনাকে স্ট্রোকটাকে উপরে আনতে হবে। উপরে আনার ওয়ে হচ্ছে দুইটা, কিবোর্ডে এক্স, আর এটা হচ্ছে ক্লিক দিয়ে আনা। এই যে ক্লিক দিয়ে আনতে পারবেন, তবে এক্স দিলেই মনে হয় ভালো হয়। এই যে এক্স দিয়ে যখন তখন ইচ্ছা সুইচ করা যায়। তা আনলেন উপরে, অলরেডি উপরে আছে, আপনি খেয়াল না করে আপনি কি করতেছেন, ফিল কালার বদলাইতে গেছেন, ওই ফিল কালারটা বদলায় না। কেমনে বদলাবে? এখন কি উপরে আছে, স্ট্রোক উপরে আছে, তাই না? আবার ফিল বদলাইতে ইচ্ছে করতেছে, সুইচ করেন, ফিল চেঞ্জ হবে। আবার স্ট্রোক চেঞ্জ করেন, আবার চেঞ্জ হবে। হঠাৎ করে ডিসিশন, স্ট্রোকটা হবে না, তাইলে এই যে না করতে পারবেন এখানে। এখন আবার না করার পরে গেছেন ফিল বদলাইতে, ওমা, ফিল তো চেঞ্জ হয় না, স্ট্রোক চেঞ্জ হচ্ছে। ফিল যদি চেঞ্জ করতে হয় স্ট্রোক না করার পরে, আপনাকে আবার ফিল উপরে নিয়ে আসতে হবে তো এক্স এর মাধ্যমে, দেন আপনি আবার ফিল চেঞ্জ করতে পারবেন। এখন এটার মধ্যে কি আছে? ফিল আছে, স্ট্রোক আছে। কে বলতেছে? এটা বলতেছে যে মিনিমাম পরিমাণও কোনো স্ট্রোক এই শেপের মধ্যে নাই। আবার যদি এটাতে ক্লিক করেন, ভালো করে দেখেন, এটাতে ক্লিক করেন, এটার মধ্যে ফিল আছে, স্ট্রোকও আছে, এটার মধ্যে ফিল আছে, স্ট্রোক নাই। তা আমি যদি আপনাদেরকে কখনো কোশ্চেন করি, বা আপনার যদি কখনো মনে হয় যে এই শেপে স্ট্রোক আছে না নাই, বা এটাতে আছে না নাই, আপনি ক্লিক করে বা এইভাবে দেখে বলার চেষ্টা করেন। ক্লিক করতে বলবেন, এখান থেকে আনসার করবেন। ক্লিক করতে বলবেন, এখান থেকে আনসার করবেন যে হ্যাঁ স্ট্রোক আছে, হ্যাঁ স্ট্রোক নাই, মনে থাকবে। ওকে, তো আশা করি ফিল স্ট্রোক সম্পর্কে ধারণা একটা হয়ে গেছে। এবার আমরা শিখবো আরো বেসিক বিষয়। আর আপনারা নিজে থেকেই আর কি এগুলো একটু ঘাটাঘাটি করিয়েন, নাকি আমি শুধু এটা বলছি বলে খালি এটাই ঘাটাঘাটি করবেন? এটা দিলে কোনো সমস্যা হবে? এটা তারপরে হচ্ছে ভাইয়া ওভাল, রেক্টাঙ্গুলার, এখানকার হচ্ছে আর্ক, গ্রিড, সব ঘাটাঘাটি করে তছনছ করে ফেলেন, কোনো অসুবিধা নেই। এতে কোনো কোনো অন্য কোনো ডিভাইস প্রোডাক্ট যে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। খালি এইখান থেকে প্যানেল ওখানে নিয়েন না, এটাকে না করলেই হবে। টুলবার থেকে টুলবার নেন, যা হচ্ছে ড্র করেন, একটা আইডিয়া নিয়ে রাখেন, তাহলে আপনাদেরকে জিনিসটা দেখাইতে বুঝাইতে আমার জন্য অনেক বেশি ইজি হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা খেয়াল করবেন। এবার চলে যাচ্ছি আমরা
আন্ডুর কথা বলতে ভুলে গেছি। ফটোশপে আমরা কতই না কষ্ট করছি। কন্ট্রোল অল্টার জেড, মনে আছে? কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, একটা লিমিট ছিল তো। এখানে কিন্তু মোটামুটি লিমিট আছে, সেটা আনলিমিটেড মতো আর কি। কন্ট্রোল জেড ধরে বসে থাকেন, সব আন্ডু হয়ে যাবে। দেখছেন? সব হচ্ছে কিন্তু, কিন্তু ওই যে একটা লিমিট আছে, আবার ফিরে আনতে হচ্ছে শিফট কন্ট্রোল জেড। এখানে কন্ট্রোল জেড এর কোনো কাজ নাই, সরি অল্ট্রা কন্ট্রোল জেড এর কোনো কাজ নাই। মানে আপনি মনে করেন এখানে কয়েকটা শেপ ড্র করেন, আমি আপনার সহজ করে আবার দেখাই। 1 2 3 4 5 6 এরকম কয়েকটা করলেন, ফেরত পেছনে যেতে যাচ্ছেন কন্ট্রোল জেড, ফেরত আনতে যাচ্ছেন শিফট কন্ট্রোল জেড। মানে নর্মাল, মানে এমএস ওয়ার্ডে যেভাবে আমরা করতাম, এক্সেলে যেভাবে করতাম, অন্যান্য সফটওয়্যার ক্ষেত্রে যেভাবে, এইভাবে আর কি। মানে আমরা আগের অবস্থানে চলে আসছি মনে হয়েছে আর কি। ফটোশপে একমাত্র একটু বিপরীত লাগছে, অল্টার ধরে কন্ট্রোল ধরে জেড। এখন আবার অভ্যস্ত হয়ে গেছি, এখন আবার কন্ট্রোল জেডটাই মনে হচ্ছে একটু আনইজি লাগবে, মনে হয় না? ঠিক আছে। আচ্ছা, এবার মেন টপিকে চলে আসি। এখন আমি কপি করব। ফটোশপে আমরা কপি করতাম কয়ভাবে? দুই একভাবে আমরা বলে। এই কন্ট্রোল জে প্রথমেই দিলাম, বলতেছে ভাইয়া এটা তো ফটোশপ না, এইটা ইলাস্ট্রেটর। তাহলে কন্ট্রোল জে দিলে কাজ হবে না। এখানে কন্ট্রোল জে এর কাজটা করে হচ্ছে কন্ট্রোল সি প্রথমে কপি এবং কন্ট্রোল এফ হচ্ছে ফ্রন্টে পেস্ট। একদম কন্ট্রোল জে এর কাজটা যেটা, এই যে ফ্রন্টে পেস্ট হয়েছে, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট। আমি সাথে সাথে কালারটা বদলাই নিতেছি আপনাদের বোঝানোর জন্য, যেন আরেকটা হয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি 1 মিনিট, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে দেখেন উপরটা এই যে। তাহলে কন্ট্রোল এফ মানে হচ্ছে ফ্রন্ট, তাহলে নিশ্চয়ই ব্যাক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশে বি, ব্যাক, কালার চেঞ্জ, উপরটা সরান। আবার বলতেছি কন্ট্রোল সি কন্ট্রোল বি, সি তো দিতে হয়, না হলে কপি না হলে পেস্ট হবে কিভাবে? ঠিক আছে, একমাত্র ফটোশপে কপি করতে হতো না, কন্ট্রোল ট্যাব দিলে, যে দিলে ডুপ্লিকেট হতো, কিন্তু এখানে ডুপ্লিকেটের অপশন নেই। এখানে ফ্রন্টে পেস্ট করা যায়, ব্যাকে পেস্ট করা যায়। পেস্ট মানে হচ্ছে কপি করতে হবে। ও ওইটা আছে, ওইটা কথা মনে আছে তোমার, থ্যাংক ইউ। যাক, ওটা আপনারা যে ভুলেন নাই। অর্ডার ধরলে যত ইচ্ছে তত, এবং এমনকি পুরো সেটও কপি করতে পারবে, মনে থাকবে। আরেকটা কি জানেন না? আরেকটা বলেন না। থ্যাংক ইউ, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা ভুলে গেলে চলবে? হ্যাঁ, ওইটা আছে, এটা আছে এখন। আচ্ছা, এবার আরো একটা মজার জিনিস দেখে আপনাদের। এটা ফ্রন্ট, এই যে দেখায় আপনাদের কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেটা ফ্রন্টই হবে। একমাত্র কন্ট্রোল বি পেছনে, কন্ট্রোল এফ হচ্ছে সামনে, আর কন্ট্রোল ভি তো সবসময় যেভাবে হয় এভাবে হবে। আর অল্টার ধরে সে একটা মজার জিনিস দেখে আপনাদের। অল্টার ধরে যদি কোনো শেপকে আপনি নির্দিষ্ট ডিস্টেন্সে রেখে পেস্ট করেন অল্টার ধরে, এবং পরবর্তীতে সেটা আপনি কন্টিনিউ করতে চান, এটাকে বলে ডুপ্লিকেট করা, কন্ট্রোল ডি। সেটা যদি আপনি এই অ্যাঙ্গেলে করেন, এইটুকু ডিস্টেন্সে, তাহলে কন্ট্রোল ডি দিলে ওইভাবে যাবে। আবার যদি কন্ট্রোল ডি দিয়ে এভাবে করেন, কন্ট্রোল ডি, এমনকি শুধু মুভ করলেন, এই যে মুভ, কন্ট্রোল ডি, হাইটা হাইটা চলে যাবে। ঠিক আছে, দেখ কই চলে গেছে, সীমানার বাইরে, ধরে নিয়ে আসেন। হ্যাঁ, বুঝতেছেন সবাই? তাহলে আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিই। ঠিক আছে, যদি হোমওয়ার্কটা আগামী ক্লাসের কাজের সাথে খুবই রিলেটেড, কিন্তু অগ্রিম দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মজার বিষয় হচ্ছে আরো একটা, যে আমরা ফটোশপে শুধু ডি চাপ দিলে কালার বক্স ডিফল্ট করতে পারতাম। ইলাস্ট্রেটরে অবজেক্ট ধরে যদি আপনি ডি চাপ দেন, ওই অবজেক্টের সহ সাদা কালো হয়ে যাবে ইনস্ট্যান্ট ডি চাপ দিলে। যদি এখানে অনেকগুলো অবজেক্ট আছে ধরে ডি, সবগুলো সাদা কালো হবে, ডিফল্ট কালার। আবার সবগুলোকে একসাথে ধরে আপনি রং বদলাতে পারবেন, সবগুলোকে একসাথে ধরে স্ট্রোক দিতে পারবেন, মোটা করতে পারবেন। ইলাস্ট্রেটরের এই একটা সুবিধা আর কি। ঠিক আছে, আসেন আমরা এটা হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এরকম একটা রেক্টাঙ্গুলার বক্স নিতে পারবেন তো? ঠিক আছে, তাহলে আপনারা আমার কথা অনুযায়ী যদি ঘাটাঘাটি করেন, নিশ্চয়ই এটাও চোখে পড়বে। এই যে লাইন টুল, এরকম লাইন ড্র করা, অনলি স্ট্রোকে হয় এটা আর কি। তাহলে আপনারা সোজা লাইন ড্র করার জন্য কি যেন ধরেন, শিফট, থ্যাংক ইউ, শিফট। অল্টার ধরে, শিফট ধরে এটা একটা ডুপ্লিকেট করেন, দেন কন্ট্রোল ডি। চেনা চেনা লাগতেছে? আচ্ছা, তাহলে আমরা এইটাও আমরা একদম স্ট্রেট ড্র করে ফেলি, শিফট ধরে। এবং এইটা কি, এটা এবং শিফটের সাথে এটা কিছুটা মোটা করে নিলাম, এবং এটা কালার হচ্ছে ম্যাজেন্টা কালার করতেছি। তাহলে আমরা এটাকে কপি করে একটা এখানে দিলাম, এটাকে কপি করে একটা এখানে দিলাম। খুবই পরিচিত আমাদের একটা পেজ মনে হচ্ছে। ঠিক আছে,
তো এটা একটা বেসিক কাজ হিসেবে দিলাম, আজকের আমাদের বেসিক প্র্যাকটিসের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক। এটা মনে করেন না যে একেবারে এটা কি দিছে, এটাও তো একজন একজন ডিজাইনার করছে, নাকি কাগজ যখন বানায় তখনই এমন থাকে? কাগজও থাকে ব্ল্যাঙ্ক, তারপরে ডিজাইনাররা এরকম একটা প্যাটার্ন তৈরি করে সেটাকে প্রিন্ট করে বাধাই করে মলাট করে কাটিং করে দিন শেষে আপনার হাতে তুলে দেয়, যেটা দাম 50 টাকা, পেজ অনুযায়ী সেটা দাম বাড়ে কমে। ঠিক আছে, খাতা যে ডিজাইন হয় না এমন না। ঠিক আছে, তো আমরা একটা পেজ তৈরি করলাম এবং প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদাই আছে। তো যারা এমএস ওয়ার্ড জানেন তারা নিশ্চয়ই জানেন যে এমএস ওয়ার্ডে অনেকগুলো অবজেক্টকে একসাথে করাকে কি বলে? গ্রুপ করা বলে। ফটোশপে কিন্তু আমরা শেষ দিকে করছি ফোল্ডার করা, যেটাকে বলে। এখানে গ্রুপ করা যায়, একসাথে এভাবে সিলেক্ট করে সবগুলো কন্ট্রোল জির মাধ্যমে গ্রুপ করতে পারি। এবং সেটা হয়েছে কিনা এটা একটা বিরাট কোয়েশ্চেন থাকতে পারে যে হইলো কি হইলো না, তাহলে আপনি সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখেন, বলতেছে আনগ্রুপ, তার মানে হয়েছে। আবার আপনি টান দিয়েও দেখতে পারেন যে না একসাথে আসে কিনা, না আসে তো। তাইলে আপনি চাইলে আরো অনেকগুলো পাতা তৈরি করতে পারবেন, কন্ট্রোল ডি, এই যে অল্প করে দিয়ে কন্ট্রোল ডি। তো আশা করবো আগামী ক্লাসে আপনারা যা প্র্যাকটিস করবেন এবং এখানে যতগুলো বাংলা খাতা, ইংলিশ, অঙ্ক, যত গ্রাফ খাতার লিস্ট আছে সব খাতা আপনারা নেক্সট ক্লাসে বানিয়ে নিয়ে আসবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর একটা কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে ধরেন আমি আরো একটা শেপ নিলাম, স্ট্রোকটা দিতে চাই না, ফিলটা দিলাম, তো একটু চাপাই, অল্টার শিফট ধরে এখানে একটা কন্ট্রোল টি, তাহলে এটা একটু বেশি ডিপ কালার, এটা একটু কম ডিপ কালার, শেড তৈরি করলাম কালারের মাধ্যমে। ঠিক আছে, তিনটার একসাথে চাপাই। তো আপনারা পেন টুলের কি নাম শুনছেন ফটোশপে? এখানেও তো উনি আসছেন, এই যে পেন টুল, পি শর্টকাটটা আগেরটাই। তো পেন টুলে গেলাম, পি। তো পেন টুল নেওয়ার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন, একটা গাইডস এসে আপনাকে অটোমেটিকলি হেল্প করতেছে। ওনার নাম কি জানেন? স্মার্ট গাইডস। যাদের এই টিকমার্কটা দেওয়া নাই তাদেরকে কিন্তু হেল্প করবে না, এটা দয়া করে দিয়ে রাখবেন। এটা আপনাকে অ্যাকুরেট যে পজিশনটা দেখায় যে এটা এই জায়গায় পারফেক্ট হবে। যেমন আমাকে দেখাইতেছে, এই যে দেখেন এখানে পারফেক্ট, প্রথমে দেখাইছে এটা, পরে দেখা হচ্ছে উপরেরটার সাথেও পারফেক্ট করা যাবে না, আমার নিচেরটা হলেই হবে, যে ওই নিচের শেপের মাঝখানে হচ্ছে এটা। এখানে এটা ক্লিক হবে, যেখান থেকে শুরু ওখানে একটা ক্লিক করে শেষ করতে হবে, কাজ শেষ ভি। এই দেখেন, তো আমরা এটা কালার করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট ধরে মাঝখান থেকে ছোট করবেন, কালার হচ্ছে ব্ল্যাক। মজার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরে ব্ল্যাক এবং হোয়াইট কালার নিতে এত ভালো লাগে, কারণ হচ্ছে এখানে ব্ল্যাক কালার হোয়াইট কালার এমনি খুঁজে পাবেন না। এক জায়গায় ক্লিক দিয়ে উপরের দিকে ধাক্কা মারেন হোয়াইট, এক জায়গায় ক্লিক দিয়ে নিচের দিকে ধাক্কা দেন ব্ল্যাক। হ্যাঁ, জাস্ট ধাক্কা, ক্লিক করে উপরে, ক্লিক করে নিচে, ক্লিক করে উপরে, ক্লিক করে নিচে। আবার ভাইবেন না ধাক্কা দিয়ে ওখানে গেলে সমস্যা হবে না, সমস্যা হবে না, যত নিচে ইচ্ছে নামেন ধাক্কা দেন। ঠিক আছে, মজা। তো এই হচ্ছে ব্যাপার, নিচে চলে যাই। ইলাস্ট্রেটর যদি শিখতে পারেন এর চেয়ে আনন্দের কোনো সফটওয়্যার হইতে পারে না। বাট প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে জিনিসটা, যেহেতু আমরা নতুন শিখতেছি। কিন্তু ইলাস্ট্রেটরে আপনি ঘন্টার ঘন্টা সময় পাস করতে পারবেন, আপনি কখনোই বোর হবেন না, এত এত কাজ করা যায় ইলাস্ট্রেটরে। ঠিক আছে, ডিফল্ট জাস্ট আপনাদের একটা হোমওয়ার্ক দিব বলে এরকম একটা প্রজেক্ট করে দিলাম। আবার এখানে দেখা যেতেছে, আপাতত না দেখার ভান করেন, সিলেক্ট অল কন্ট্রোল জি গ্রুপ। ইলাস্ট্রেটরে রোটেট করা তো আমরা দেখলাম না, ফটোশপে কত সুন্দর কন্ট্রোল টি দিয়ে আমরা যখন তখন রোটেট করছি। ইলাস্ট্রেটরে রোটেট করার জন্য গুরুত্বটা একটু বেশি ইলাস্ট্রেটরে, এই জন্য ইলাস্ট্রেটরে কি করছে, ওনারা একটা টুল দিচ্ছে, এটার নাম হচ্ছে রোটেট টুল, এবং কিবোর্ডের নাম, সরি শর্টকাটের নাম হচ্ছে আর। অনলি আর চাপ দিলে আপনি রোটেট করতে পারবেন। যদি আমি সিলেক্ট অবজেক্ট করার পরে কিবোর্ড থেকে আর চাপ দেই, তাহলে আমার মতো করে আমি রোটেট করতে পারি। আবার অনেক সময় এরকম করতে আসি করেন না, আস্তে আস্তে করেন। ঠিক আছে, এই যে এই যে যে কোনো কিছু আপনি রোটেট করতে পারবেন। কাজ শেষ। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেল ঠিক থাকবে। এই যে আবার বলতেছি, আর শিফট, এই যে ডিগ্রি মেনটেন করে হবে 30, সরি 45, 60, 90, 120 এভাবে হবে। ঠিক আছে, 135 এভাবে। আর যদি ফ্রি রোটেট করে সেটা দেখতে পাচ্ছ। এই যে আবার এমন মনে করো না যে এই পাশে ক্লিক করলে হবে, আপনারা এখানে ক্লিক করলে করতে পারবেন, এখানে পারবেন, ডান দিকে পারবেন, বাঁ দিকে পারবেন। কাজ শেষ ভি, কাজ শেষ কিন্তু ভি দিতে হবে। যেহেতু রুটেটটা দেখে ফেলাইছেন, এটা একটা হোমওয়ার্ক আছে মজার, সেটা হচ্ছে আর প্রেস করে যখন আমরা ক্লিক করে টান দেই, কোন জায়গা থেকে রুটেট হয় সেটা বলেন। হুম, মিডল পয়েন্ট থেকে না? এই মিডল পয়েন্টটা যদি আপনি এখানে ক্লিক দিয়ে ছেড়ে দেন মাউসটা, তাহলে চলে আসছে, দেখেন চলে গেছে কিন্তু।
দেখতেছেন কিনা সবাই? এখন যদি টার্ম দিতে যান রোটেট করতে, তখন কিন্তু ওই মিডল থেকে আপনাকে রোটেট দিচ্ছে। ঠিক আছে? এই যে। আবার যদি এখানে ক্লিক করেন, মিডলটা কিন্তু এখানে সেট হবে, দেন আবার রোটেট হবে ওখান থেকে। এখন রোটেট করা অবস্থায় আগে মাউস ছেড়ে দিছি, মাউস ছেড়ে দিছি, ধরে রাখছি না? এই ধরে রাখা অবস্থায় যদি অল্টার চেপে ধরি, তাহলে কি হবে? একটা কপি কপি হবে না? এখন কোনটা আগে ছাড়বো? মাউসও ধরে রাখছি, অল্টার ধরে রাখছি, আগে মাউসটা ছাড়বো, তারপরে আরাম করে অল্টারটা ছাড়বো। আর আপনারা নিশ্চয়ই জানেন যে অল্টারের সাহায্যে যা ডুপ্লিকেট করা হয়, কন্ট্রোল ডিতে আমরা সেটার আরো কন্টিনিউ করতে পারি। কন্ট্রোল ডি। আরো ইচ্ছা অনেক দিতে পারবেন। ঠিক আছে? তো এটা আসলে ব্ল্যাঙ্ক হলে ভালো হতো। আমি একটু ব্ল্যাঙ্ক ওভাল নিয়ে দেখাই। ব্ল্যাঙ্ক বলতে ফিল থাকবে না, স্ট্রোকটা থাকবে। এই যে দেখেন, আর প্রেস করে রোটেট করতে গেছে অল্টার ধরে, কন্ট্রোল ডি। এরকম মজার মজার প্যাটার্ন বানাইতে পারবেন। ঠিক আছে? যে প্যানটা বানাইছেন সেটা দিয়ে পারবেন, হ্যাঁ। আর প্রেস করে এখানে ক্লিক, অল্টার ধরে কন্ট্রোল ডি। আর কন্টিনিউ বেশি করিয়েন না, অনেকে আছে দিয়ে ঘুমাই পড়েন। ঘুমাই পড়লে কিন্তু পিসি এমন ল্যাগ করা করবে যে আপনি আর সেভ করলে ওপেন করতে পারবেন না। ঠিক আছে? তো এত বেশি করার দরকার নেই, টুকটাক করেন আর কি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আর কথা